নমস্কার বন্ধুরা। এক দেশ এক ভোট এই নীতি কার্যকর করার পদ্ধতি খুঁজতে 2023-এর 1 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করে মোদী সরকার। এই লোকসভা নির্বাচনের আগে গত 14ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কোবিন্দ কমিটির রিপোর্ট পেশ করা হয়। 8টি খণ্ডে বিভক্ত 18,000 পাতার এই রিপোর্টটি পেশ করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এই কমিটির অন্যান্য সদস্যরাও। গত বুধবার 18ই সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও এটা পেশ করা হয় এবং মন্ত্রিসভার বৈঠকে এটি সম্মতিও পায়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে মন্ত্রিসভার বৈঠকে এটি পাশ হয়েছে এবং বিভিন্ন মঞ্চের সঙ্গে কথাবার্তা বলে সবার সম্মতি নিয়েই এই বিলটিকে আনা হবে। ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী পার্লামেন্টে শীতকালীন অধিবেশনে এই বিলটাকে পেশ করতে চলেছে মোদী সরকার। এখন এই বিলটি শুধু পেশ করার সময় নয়, অনেকদিন আগে থেকেই বিরোধীরা কিন্তু এই বিলটির বিরোধিতা করছে। আজকের ভিডিওয়ে আমরা এটাই জানবো যে মোদী সরকার যে বিলটি আনছে তার পেছনে তাদের যুক্তি কি, আর বিরোধীরা যে বিরোধিতা করছে তার পেছনে তাদের যুক্তি কি, আর সবশেষে জানবো যে এই দুটো পক্ষই অর্থাৎ সরকার এবং বিরোধী পক্ষ এরা দুজনেই যে আসল কারণটা মুখে বলছে না সেটা আসলে কি। প্রথমে আমরা জেনে নিই যে সরকারের পক্ষে যুক্তিটা কি। সরকারের প্রথম যুক্তি হচ্ছে যে খরচকে কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর 1952 সালে যখন প্রথম ভোট হয় তখন খরচা হয় 10,45,00,000 টাকা। 1998 এর ভোটে খরচা হয় 9,000 কোটি টাকা। 2019-এ যে ভোট হয় তাতে খরচা হয় 55,000 কোটি টাকা। আর 2024-এ এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া গেলেও মোটামুটি এটা প্রত্যাশা যে খরচাটা দ্বিগুণ হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে যে এই যে লোকসভা ভোট হয় তাতে পুরো খরচাটাই বহন করতে হয় কেন্দ্রীয় সরকারকে। এবারে যদি একই সময় লোকসভা এবং বিধানসভা ভোটটাকে করানো যায় তাহলে খরচাটা ডিভাইড হয়ে যাবে 50-50-তে, মানে কেন্দ্রীয় সরকারের 50% খরচা আর রাজ্য সরকারের খরচা হবে 50%। ফলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের দুজনেরই লাভ হবে, এই খরচাটাকে কমিয়ে আনতে পারবে তারা। সরকারের 2 নম্বর যুক্তি হলো যে যদি একটাই ভোটার তালিকা তৈরি করে লোকসভা এবং বিধানসভা একসাথে করে দেওয়া যায় তাতে সরকারি কর্মচারীদেরও খাটনি অনেক কম হয়, কারণ তাদের একবার কাজের পরিপ্রেক্ষিতেই দুটো ভোট করে নেওয়া যাবে। 3 নম্বর যুক্তি, যখন লোকসভা ভোট চলুক বা বিধানসভা ভোট চলুক, যেহেতু নির্বাচন বিধি সেই সময় লাগু থাকে তাই এই সময় সরকারের যে উন্নয়নমূলক কাজ আছে সেগুলোকে স্থগিত রাখতে হয়। কিন্তু দুটো ভোট যদি একসঙ্গে করে নেওয়া যায় তাহলে এই যে বারে বারে কাজকে স্থগিত রাখতে হয়, উন্নয়নের প্রকল্পগুলো যে বন্ধ রাখতে হয় সেইটা আর বারে বারে করতে হবে না। উন্নয়নের কাজ স্থগিত না থেকে সেটা স্মুথলি করা যাবে। আর 4 নম্বর যুক্তি হচ্ছে সরকার বলছে নীতি আয়োগ, আইন কমিশন এবং ইলেকশন কমিশন এরা তিনজনেই কিন্তু এই ভাবনাটাকে সম্মতি জানিয়েছে। এ তো গেল সরকারের কথা। এইবারে আসি যে বিরোধীদের যুক্তিটা এক্ষেত্রে কি। 1 নম্বর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান জানিয়েছে যে মোদী সরকার যেভাবে একটার পর একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ নিচ্ছিল এই পদক্ষেপ আর একটা এক্সট্রা সংযোজন হলো। মোদী সরকারের এটাই ইচ্ছে যে আগামী দিনে বিধানসভা তো শেষ করে দেওয়াই, তার সঙ্গে পঞ্চায়েত ভোটটাকেও পুরোপুরি তুলে দেওয়া। বিরোধীদের 2 নম্বর যুক্তি হলো যে আসলে মোদী সরকার ঘুরপথে আমেরিকায় যেরকম প্রেসিডেন্ট ইলেকশন হয় সেই রকম ভাবেই এখানেও সেই ভাবনা এবং ব্যবস্থা চালু করতে চলেছে, যেটা এই দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক ভাবনার পুরোপুরি পরিপন্থী। 3 নম্বর, এই ব্যবস্থা যদি চালু হয় তাহলে বিধানসভা ইলেকশনের আর কোনো গুরুত্বই থাকবে না, লোকসভার ঢেউয়ে বিধানসভা ভেসে চলে যাবে। এটাই তাদের বক্তব্য। এবার আসি 4 নম্বর যুক্তি। এটা কিন্তু খুব ভাইটাল একটা যুক্তি। বিরোধীরা বলছে যে কেন্দ্র হোক বা রাজ্য 5 বছরের আগে যদি সরকার পড়ে যায় বা পড়ে যাওয়ার অবস্থা তৈরি হয় এবং নতুন ভোট গ্রহণের প্রয়োজন পড়ে তখন কি করা হবে সেই বিষয়ে কিন্তু এই রিপোর্টে এখন অবধি কোনো রকম পরিষ্কার করে কিছু বলা নেই। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার অন্তত মনে হয়েছে। এবারে আসি যে আমরা তো সরকার এবং বিরোধী পক্ষ এদের বক্তব্য শুনলাম, কিন্তু এর পেছনে যে আসল কারণটা আছে যেটা দুজনেই বলছে না সেইটা কি, এবারে সেইটা বলি।
আসল কারণটা যেটা বিশেষজ্ঞরা বলছেন সেটা হলো যে কেন্দ্রের বিজেপি সরকার এটা করতে চাইছে এই কারণে যাতে বিরোধীরা আসন সমঝোতা না করতে পারে ভোটের সময়। লোকসভা এবং বিধানসভা যদি দুটো একসাথে হয়, আসন সমঝোতার ক্ষেত্রে বিপদে পড়বে প্রধান বিরোধী দল কংগ্রেস। কিরকম? ধরুন, আমাদের যদি পশ্চিমবঙ্গের কথাই ধরা যায়, লোকসভার ক্ষেত্রে তারা তিনজনেই মানে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএম, এরা তিনজনেই নীতিগত দিক থেকে বিজেপির বিরোধী। ফলে লোকসভার ক্ষেত্রে এরা একসাথেই কিন্তু বিরোধিতা করতে পারছে। বিধানসভায় কিন্তু আবার এদের তিনজন একে অপরের শত্রু। বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা নিজেদের শত্রু। ফলে যদি এই দুটো ভোটকে একসাথে করে দেওয়া যায়, মানে লোকসভা এবং বিধানসভা যদি একসাথে হয়, তখন বিরোধীরা মানুষের কাছে গিয়ে বলবেটা কি? তার কারণ একদিকে তারা যদি বিজেপির বিরুদ্ধে বলে, তাহলে তাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তার কারণ তাদেরকে তো আবার বিধানসভার পরিপ্রেক্ষিতে যারা একসাথে লড়ছে বিজেপির বিরুদ্ধে, বিধানসভার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার তাদের বিরুদ্ধেই কথা বলতে হবে। সেক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হবে, যে কনফিউশনটা এক তো দলীয় কর্মীদের মধ্যেও থাকবে, তার সাথে মানুষের মধ্যেও এই কনফিউশন তৈরি হবে। আর এই কনফিউশনটাই বিজেপি তৈরি করতে চায়, যাতে বিরোধীরা কোনোভাবেই জোটবদ্ধ হতে না পারে। আর যদি বিরোধীরা জোটবদ্ধ হতে না পারে, এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণ ভারতীয় রাজনীতিতে, তাতে বিজেপিকে সরানো কিন্তু মুশকিল আছে বিরোধীর পক্ষে। তার কারণ বেশিরভাগ দলই কিন্তু আঞ্চলিক দল। একমাত্র কংগ্রেস যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, বাকিদের কিন্তু সেই অবস্থা নয়। প্রত্যেকেই মোটামুটি হয় একটা রাজ্য বা দুটো রাজ্যে তারা কিন্তু সীমিত। সেক্ষেত্রে যদি লোকসভার নিরিখে তারা যদি এক না হতে পারে, তাহলে আগামী নির্বাচনেও বিজেপিকে সরানো কিন্তু বিরোধীদের পক্ষে একটু মুশকিলই আছে। আর এই চালটাই খেলেছে বিজেপি, যাতে হয়তো আগামী দিনে ঘায়েল হতে যাচ্ছে বিরোধী পক্ষগুলো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক, তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।